আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে বায়ুমণ্ডল থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি। তাই শুধুমাত্র যে দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ এরকম নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমাদের ভূগোল থেকে মূলত ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন এসে থাকে। সেই রকমই একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো বায়ুমণ্ডল। তো এর আগে আমি বায়ুমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ, অর্থাৎ তোমাদের যেটা ক্লাস 10-এর কথা বলছি, সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে। ভারতের অর্থনৈতিক পরিবেশে আছে কৃষি, শিল্প, জনসংখ্যা, পরিবহন ও যোগাযোগ। সেখান থেকে যে সমস্ত 2, 3 এবং 5 নম্বরের কোশ্চেন হবে সেগুলো আলোচনা করে দিয়েছি। আজকে এমসিকিউ তথা শর্ট কোশ্চেনের জন্য আমি 51টা অর্থাৎ 51 কোশ্চেন্স রেখেছি। সেখান থেকে তোমরা কতগুলো কোশ্চেন পাচ্ছ অবশ্যই নোট ডাউন করবে যে আমি 51 নম্বরের মধ্যে কত নাম্বার পেলাম। তো চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যেহেতু আমি তোমাদের সবসময় ক্লাস এবং নিয়মিত আপডেট দিতে থাকি বিভিন্ন রকমের, তো তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। তো শুরু করছি। প্রথম কোশ্চেন, ঘূর্ণবাত এক ধরনের নিয়ত বায়ু, না সাময়িক বায়ু, না আকস্মিক বায়ু, না স্থানীয় বায়ু? আমরা জানি কি নিয়ত বায়ু কোনগুলো? আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। সাময়িক বায়ু কোনগুলো? স্থলবায়ু, সমুদ্র বায়ু, মৌসুমী বায়ু। এবং স্থানীয় বায়ুর উদাহরণ আমরা ফন, চিনুক, হারমাট্টান, সিরোক্কো এই নামগুলো পড়েছি, অর্থাৎ বিভিন্ন জোনে বা স্থান বিশেষে দেখা যায়। তাহলে এখানে ঘূর্ণবাত কি ধরনের বায়ু? আকস্মিক বায়ু। তোমরা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নেবে। বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে, তার নাম হলো। বায়ুমণ্ডলীয় গোলযোগ মূলত কোথায় দেখা যায়? বায়ুমণ্ডলীয় গোলযোগ অর্থাৎ ঝড়, ঝঞ্ঝা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এইগুলো দেখা যায় বায়ুমণ্ডলের নিচের স্তরে তথা ট্রপোস্ফিয়ারে। আমরা দেখে নিই সঠিক উত্তর কি আছে। ট্রপোস্ফিয়ার। 3, ঘূর্ণবাত ও প্রতিভা ঘূর্ণবাত এক প্রকার আয়ন বায়ু, না নিয়ত বায়ু, না আকস্মিক বায়ু, না জিওস্ট্যাটিক বায়ু? আমরা আগেই আলোচনা করে এলাম যে ঘূর্ণবাত এক ধরনের আকস্মিক বায়ু। তাহলে সঠিক উত্তর দেখে নিই সি। 4, ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে কি বলে? ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে নিম্নচাপ, এবং আমরা সবসময় জানি যে বাতাস উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ঘূর্ণবাতের ক্ষেত্রে কি হয়? পার্শ্ববর্তী উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস ঘুরতে ঘুরতে ওই ঘূর্ণবাতের কেন্দ্রের অর্থাৎ নিম্নচাপের কেন্দ্রে প্রবেশ করে। এই অঞ্চলটাকে বলে ঘূর্ণবাতের চক্ষু। তো আমরা সঠিক উত্তরটা একটু দেখে নেব। 5, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি স্থল। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি স্থল মূলত উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। এখানে অপশনগুলো আছে উষ্ণ সমুদ্রপৃষ্ঠ, শীতল সমুদ্রপৃষ্ঠ, উষ্ণ ভূপৃষ্ঠ, বরফ পৃষ্ঠ। উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। 6, ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয় কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? দেখে নাও তোমরা, 4টে অপশন আছে। আমি অবশ্যই সঠিক উত্তরটা জানাবো, তার আগে তোমরা দেখে নাও যে তোমাদের যেটা ভাবনা তার সঙ্গে উত্তর মিলছে কিনা। 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ যেটা এতে আছে। চলে যাব 7-এর দাগ। ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে সাইক্লোন দেখা যায় কোথায়? ক্যারিবিয়ান সাগর, না জাপান সাগর, না আরব সাগর, না প্রশান্ত মহাসাগরে? সাইক্লোন কোথায় দেখা যায়? সাইক্লোন দেখা যায় আরব সাগর। ঘূর্ণবাতের চক্ষু দেখা যায় প্রতিভা ঘূর্ণবাতে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে, ক্রান্তীয় ঘূর্ণবাতে, উপক্রান্তীয় ঘূর্ণবাতে? সঠিক উত্তর ক্রান্তীয় ঘূর্ণবাতে। 9-এর দাগে, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঝড়ের জন্ম দেয় চীন সাগর, বঙ্গোপসাগর, বিস্কিয় উপসাগর, ক্যারিবিয়ান সাগর? দেখো, এই যে হ্যারিকেনের কথা বললাম, এইখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা অনেক কিছু নাম পাবে, সাইক্লোন, টাইফুন, টর্নেডো, উইলি। এটা কিন্তু অবশ্যই তোমরা পৃথিবীর ম্যাপ দেখবে যে কোথায় কোনটা দেখা যাচ্ছে। ক্যারিবিয়ান সাগর কোথায়, মেক্সিকো উপসাগর কোথায়, চীন সাগর কোথায়, দক্ষিণ চীন সাগর কোথায়, বঙ্গোপসাগর কোথায়, আরব সাগর কোথায়? তাহলে আমরা এক্ষেত্রে সঠিক উত্তরটা দেখে নেব, হ্যারিকেন কোথায় দেখা যায়? ক্যারিবিয়ান সাগর। 10, দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাত যে নামে পরিচিত? টাইফুন, না টর্নেডো, না হ্যারিকেন, না উইলি? সঠিক উত্তর টাইফুন। 11, বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিপাত হয় নিম্বাস, সিরাস, সিরোস্ট্রাটাস, কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 12, ভয়ঙ্কর সাইক্লোন ফণীর তাণ্ডব দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে, না বিহারে, না উড়িষ্যায়, মহারাষ্ট্রে? যে ফণী হয়েছিল, ফণীর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কোন রাজ্য? সেটা আমরা জানি, দেখে নিই আরেকবার, উড়িষ্যা। 13,
ক্রান্তীয় ঘূর্ণবাতের উষ্ণ ও শীতল বায়ুর সংযোগস্থলে কোন মেঘের উৎপত্তি হয়? ক্রান্তীয় ঘূর্ণবাতে যে উষ্ণ এবং শীতল বায়ু মিলিত হয় তার সংযোগস্থলে কোন মেঘের উৎপত্তি হয়? সঠিক উত্তর কিউমুলোনিম্বাস। তাইফু ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে চীন সাগরে, জাপান সাগরে, মেক্সিকো উপসাগরে, ক্যারিবিয়ান সাগরে। তোমরা সঠিক উত্তর বলার চেষ্টা করো, অবশ্যই স্ক্রিনে মিলিয়ে নেব। জাপান সাগরের তাইফু। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে বায়ুচাপ কত থাকে? ক্রান্তীয় ঘূর্ণবাতে আমরা জানি নিম্নচাপ থাকে, অর্থাৎ বায়ুচাপ কম থাকে। সঠিক উত্তরটা দেখে নেব, বি 800 থেকে 950 মিলিবার। তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ, দেখে একটু ভাববে। যখন উত্তরটা আসছে তার আগে একবার পজ করে নেবে, দেখে নেবে, মিলিয়ে নেবে। আমি হয়তো তাড়াতাড়ি বলে যাচ্ছি, কিন্তু তোমরা অপশনগুলো দেখার সঙ্গে সঙ্গে উত্তরটা আসার আগে স্টপ করে দিয়ে তোমরা নিজেরা একটু ভেবে নেবে। 800 থেকে 950 মিলিবার, অর্থাৎ বি এর দাগে। চলে যাব 16 দাগে। অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলে? টাইফুন, না ব্যাগুই, না টর্নেডো, না উইলি উইলি? অস্ট্রেলিয়ার উপকূলে উইলি উইলি। 17। হুদহুদ হলো একটি টাইফুন, হ্যারিকেন, ক্রান্তীয় ঘূর্ণবাত, উইলি উইলি? হুদহুদ একটি ক্রান্তীয় ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে কি দেখা যায়? মেঘমুক্ত আকাশ, না শীতল ফ্রন্ট, না উষ্ণ ফ্রন্ট, না উচ্চচাপ? মেঘমুক্ত আকাশ। 19 দাগে। সাম্প্রতিক অন্ধ্র উড়িষ্যা উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড়টির নাম কি? হেলেন, না ফাইলিন, না প্রিয়, না চপলা? সঠিক উত্তর ফাইলিন। বায়ু উল্লম্বভাবে উপর থেকে নিচে চলাচল করলে তাকে কি বলে? দেখো, আমরা সচরাচর পড়েছি কি আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, যেটা আমরা কর্কটীয় উচ্চচাপ, মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হতে দেখেছি, বা কর্কটীয় উচ্চচাপ ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়ের দিকে। এই যে ভূপৃষ্ঠের সমান্তরালে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে বায়ু প্রবাহ। আর যখনই বায়ু উল্লম্বভাবে, অর্থাৎ তোমরা বৈপরীত্য উত্তাপে দেখবে, ক্যাটাবেটিক বায়ুতে দেখবে, অ্যানাবেটিক বায়ুতে দেখবে। এছাড়া এই যে ঘূর্ণবাতে হঠাৎ করে নিম্নচাপের সৃষ্টি হলে বাতাস ঊর্ধ্বমুখী হয়, এই যে ঊর্ধ্বমুখী হওয়া, বা কর্কটীয় মকরীয় অঞ্চলে উষ্ণ বাতাস উপরে গিয়ে শীতল হয়ে যে নেমে আসা, অধোগামী হওয়া। কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলে বাতাস অধোগামী হয়, অধোগামী হয়। এই উল্লম্ব সঞ্চালনটাকে বলে বায়ুর স্রোত। আমরা সঠিক উত্তরটা দেখে নিই। বায়ু স্রোত। সাইক্লোস শব্দটির অর্থ সূক্ষ্মবায়ু, চক্ষুপ্রাচীর, সীমান্ত, সর্পিল কুণ্ডলী। সর্পিল কুণ্ডলী, সাইক্লোস। 22। পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড়, সাইক্লোন, উইলি উইলি, টাইফুন, টর্নেডো? সঠিক উত্তর টর্নেডো। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি কোথায় ঘটে? প্রেরি অঞ্চলে, চীনে, ভারতে, রাশিয়াতে? দেখে নাও অপশনগুলো, সঠিক উত্তর ভেবে নাও। প্রেরি অঞ্চলে। 24। প্রতিপ ঘূর্ণবাত পরিলক্ষিত হয় কানাডা ও সাইবেরিয়ার উত্তরাংশে, চেন্নাই উপকূলে, মাদাগাস্কার উপকূলে, অস্ট্রেলিয়ায়? সঠিক উত্তর কানাডা ও সাইবেরিয়ার উত্তরাংশে। 25। প্রতিপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে নিরক্ষীয় অঞ্চলে, নিম্ন অক্ষাংশে, উচ্চ অক্ষাংশে, মধ্য অক্ষাংশে? প্রতিপ ঘূর্ণবাত কিন্তু তুলনামূলক শীতল আবহাওয়ায়, তাই উচ্চ অক্ষাংশে। প্রতিপ ঘূর্ণবাতের ফলে ঘটে বন্যা, তীব্র খরা, বায়ুপ্রবাহ, শৈত্যপ্রবাহ? প্রতিপ ঘূর্ণবাতের ফলে ঘটে বায়ুপ্রবাহ। গ্রিনল্যান্ডে সারা বছর বিরাজ করে ঘূর্ণবাত, না প্রতিপ ঘূর্ণবাত, না আইটি সিজন, না কোনোটিই নয়? গ্রিনল্যান্ড শীতল অঞ্চল, সেখানে বিরাজ করে প্রতিপ ঘূর্ণবাত। চলে যাব 28 দাগের প্রশ্নে। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষটি আছে তার নাম কি? হ্যাডলির কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, কোনোটিই নয়? সঠিক উত্তর হ্যাডলির কোষ। এই হ্যাডলির কোষ, ফেরেল কোষ, মেরু কোষ, এই কোষগুলোর অবস্থান নিয়েও একটা ক্লাস করা আছে। তোমরা বায়ুমণ্ডলের চ্যাপ্টারে গেলে, প্লে লিস্টে গেলে বায়ুমণ্ডলের চ্যাপ্টারে সমস্ত তোমাদের কোয়ারিজ অনুযায়ী সমস্ত ধরনের ক্লাসের ভিডিও তোমরা পেয়ে যাবে। 29। বায়ুর চাপ ঢালের সাপেক্ষে সমপ্রেস রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে কি বলে? জিওস্ট্রপিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু, না মৌসুমী বায়ু? বায়ুর চাপ ঢালের সাপেক্ষে সমপ্রেস রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে বলে জিওস্ট্রপিক বায়ু। এবার আমরা বেশ কিছু জিওস্ট্রপিক বায়ুর বেশ কিছু বৈশিষ্ট্য দেখে নেব, কারণ জিওস্ট্রপিক বায়ুটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে এবং সেই জন্য আমিও অনেক কোশ্চেন রেডি করে দিয়েছি। হ্যাডলির কোষের অবস্থান কোথায়? তোমরা অপশনগুলো দেখতে পাচ্ছ, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে? সঠিক উত্তর 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। 31। ফেরেল কক্ষ কোন বায়ু প্রবাহের অন্তর্গত? পশ্চিমা বায়ু, না মেরু বায়ু, না আয়ন বায়ু, না মৌসুমী বায়ু? ফেরেল কক্ষ পশ্চিমা বায়ু।
তাহলে হ্যাডলি কক্ষ দেখলে এটা ফেরেল কক্ষ। জেট বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে, ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে, ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে, স্ট্র্যাটোপজে। সঠিক উত্তর ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ার। বলেছিলাম জেট বায়ু থেকে অনেক কিছু কোশ্চেন আছে। ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়? 6 থেকে 12 না 12 থেকে 18 না 20 থেকে 24 না 30 থেকে 35? 6 থেকে 12 কিমি উচ্চতার মধ্যে জেট বায়ু প্রবাহিত হয়, অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। মেরু সীমান্ত তত্ত্বটির প্রবক্তা কি? কোপেন, থর্নথয়েট, ট্রিওয়ার্ডা, বার্কনেস। আমরা দেখতে পাচ্ছি কোপেন, থর্নথয়েট, ট্রিওয়ার্ডা সবাই জলবায়ুবিদ। এর মধ্যে মেরু সীমান্ত তত্ত্বটির প্রবক্তা হচ্ছেন বার্কনেস। বার্কনেসও জলবায়ুবিদ। তো মেরু সীমান্ত তত্ত্বের প্রবর্তক হলেন বার্কনেস। এবং কোপেন, থর্নথয়েটের আমরা জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করতে দেখেছি মূলত। জেট স্ট্রিমের গড় গতিবেগ, জেট স্ট্রিমের গড় গতিবেগ কত? জেট স্ট্রিমের গড় গতিবেগ কিন্তু প্রচুর। আমরা জেট স্ট্রিমের অবস্থান দেখলাম, গড় গতিবেগ দেখব, অর্থাৎ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে 6 থেকে 12 কিমি উচ্চতায়। এবার যদি তোমরা গতিবেগটা দেখো, নিশ্চয়ই মনে মনে ভেবে নিয়েছো। দেখো গতিবেগ প্রচুর বলেছিলাম, 350 থেকে 450 কিমি পার ঘন্টা। স্ট্রিম হলো এক ধরনের নিয়ত বায়ু, জিওস্ট্রপিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু, অ্যানারোবিক বায়ু। এটা আগেও বলে এসেছি। জেট স্ট্রিম হচ্ছে জিওস্ট্রপিক বায়ু নামে পরিচিত। মৌসুমী বায়ু না আয়ন বায়ু না এলনিনো না জেট বায়ু? জেট বায়ু থার্মাল উইন্ড নামেও পরিচিত। 38 জেট বায়ু প্রবাহের দিক ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তোমরা অপশনগুলো দেখে নাও। উত্তর থেকে দক্ষিণে না পূর্ব থেকে পশ্চিমে না দক্ষিণ থেকে উত্তরে না পশ্চিম থেকে পূর্বে? সঠিক উত্তর হচ্ছে পশ্চিম থেকে পূর্বে, যেটা ডিতে আছে। 39 জেট বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় কোন সময়ে? দেখো আমরা জেট বায়ু থেকে কতগুলো কোশ্চেন পেলাম। জেট বায়ু কোন স্তরে প্রবাহিত হয়, কত কিমি উচ্চতায় প্রবাহিত হয়, কত কিমি বেগে প্রবাহিত হয়, কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়। এখানে জেট বায়ু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে এবং 6 থেকে 12 কিমি উচ্চতায়, পশ্চিম থেকে পূর্ব দিকে। জেট বায়ুকে থার্মাল উইন্ডো বলে। জেট বায়ু প্রবাহের দিক পেয়েছি। এবার জেট বায়ুর গতিবেগ বৃদ্ধি পায় কোন কালে দেখে নাও। শীতকালে জেট বায়ু প্রবাহের গতিবেগ বৃদ্ধি পায়। চলে যাচ্ছি 40-এ। অতি বেগবান বায়ুস্রোত পর্বত অতিক্রম করে অনেক দূর পর্যন্ত যখন প্রবাহিত হয় তাকে কি বলে? পূবালী তরঙ্গ, জেট বায়ু, লি তরঙ্গ, এলনিনো? জেট বায়ু অবশ্যই নয়। তো দেখে নেব সঠিক উত্তর লি তরঙ্গ। অতি বেগবান বায়ুস্রোত পর্বত অতিক্রম করে অনেক দূর পর্যন্ত তরঙ্গ আকারে প্রবাহিত হয় লি তরঙ্গ। রসবি তরঙ্গের গাণিতিক ব্যাখ্যা কে দেন? এখানে নামগুলো দেখলেই তোমরা একটা আন্দাজ পেয়ে যাবে। কার্ল গুস্তাভ রসবি, রসবির নামই রসবি তরঙ্গের নাম। অপশনগুলো দেখেছিলে, সঠিক উত্তর কার্ল গুস্তাভ রসবি। 42 গ্রীষ্মকালে দক্ষিণ এশিয়ার উপর দিয়ে প্রবাহিত জেট বায়ুকে কি বলে? উপক্রান্তীয় জেট, ক্রান্তীয় জেট, তড়িৎ জেট, স্থানীয় জেট? ক্রান্তীয় জেট। 43 এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় কোথায়? এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত কোথায় দেখা যায়? তোমরা এলনিনো পড়লেই পড়েছো। একটাই কথা, এলনিনো আবির্ভাব কোথায় দেখা যায়? পেরু ইকুয়েডর উপকূলে। অর্থাৎ পেরু ইকুয়েডরের অবস্থানটা সঙ্গে সঙ্গে ভেবে নিবে। পেরু ইকুয়েডর হচ্ছে দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকটাতে। তার মানে এই অংশটা প্রশান্ত মহাসাগরের মধ্যে পড়ছে। আমাদের কোশ্চেন কি আছে দেখি। আমরা প্রথম জানছি এলনিনো একটা উষ্ণ সমুদ্র স্রোত, সেটা কোথায় দেখা যায় দেখি। আমি তো বললাম পেরু ইকুয়েডর উপকূলে। দেখো শুধু নয়, তোমরা মিলিয়ে নাও এবং অবশ্যই তোমরা তোমাদের নাম্বারিং করতে থাকো। তোমরা কত নাম্বার পাচ্ছ? এলনিনো দেখা যায় আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, ভূমধ্যসাগরে। উত্তরটা আমি আগেই বলেছি। তো ক্লু একটা পেয়ে গেছো। এবার মিলিয়ে দেখে নাও তোমাদের উত্তর সঠিক কিনা। অর্থাৎ প্রশান্ত মহাসাগর। এলনিনো হলো এক প্রকার উষ্ণ বায়ু, শীতল বায়ু, উষ্ণ সমুদ্র স্রোত, শীতল সমুদ্র স্রোত। আগেই বলেছি উষ্ণ সমুদ্র স্রোত। 46 কিছুকাল অন্তর পেরুর পশ্চিম উপকূল বরাবর উষ্ণ স্রোতকে কি বলে? এসো চক্র না এলনিনো না লানিনা না ওয়াকার? বলে এলনিনো। এলনিনোর আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষরেখা, 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি অক্ষরেখা, কোনোটিই নয়। এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায় 30 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত অংশে। দুটি এলনিনোর মধ্যে ব্যবধান সাধারণত কত থাকে? এটা তো এলনিনো পড়তে গেলে সংজ্ঞাতেই বারে বারে পড়তে হচ্ছে যে এই যে উষ্ণ সমুদ্র স্রোত বা একটা অস্বাভাবিক অবস্থা যেটা পেরু ইকুয়েডর উপকূলে দেখা যায়, সেটা 2 থেকে 7 বছর অন্তর দেখা যায়। আমরা একটু সঠিক উত্তরটা দেখে নেব।
দেখো আমাদের 48টা কোশ্চেন হয়ে গেল। এর পরের পেজ অর্থাৎ 49, 50, 51, তাহলেই শেষ। তাহলেই তোমরা মিলিয়ে দেখবে যে কত নম্বর পাচ্ছ, আমাকে কিন্তু জানিও। 49, লা নিনা শব্দটির অর্থ এল নিনোর বিপরীত। এল নিনো শব্দের অর্থ দুরন্ত বালক, লা নিনা শব্দের অর্থ কি হবে? বিপরীত বললাম। শিশুখ্রিস্ট দুষ্ট মেয়ে, শান্ত মেয়ে, ছোট বালিকা। ছোট বালিকা। এল নিনো লা নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়। দেখো একটা হচ্ছে এল নিনো লা নিনা কোথায় দেখা যায়, এটা তো আমরা উত্তরে পেলাম প্রশান্ত মহাসাগরে। কিন্তু এই যে একটা আবহাওয়ার মানে ব্যাপক পরিবর্তন, একটা হঠাৎ করে উষ্ণ সমুদ্র স্রোত আসা বা হঠাৎ করে শীতল সমুদ্র স্রোত আসা, তার সেটা কোথায় দেখা যায়? আমরা দেখলাম প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলে বা পেরু ইকুয়েডর উপকূলে। তো এর ফলে তার প্রভাবটা কোথায় সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? তার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় কিন্তু ভারত মহাসাগরে। সারদার অক্সিলেশন বলা হয় রশ্মি তরঙ্গকে, জেট স্ট্রিমকে, লা নিনাকে, ওয়াকার সার্কুলেশনকে। সারদার অক্সিলেশন বলা হয় ওয়াকার সার্কুলেশন। তাহলে এই ছিল 51টা কোশ্চেন। তোমরা 51টা কোশ্চেনের মধ্যে কত নাম্বার পাচ্ছ আমাকে অবশ্যই জানিও। তোমরা প্রথমেই উত্তরগুলো দেখে নেবে না, প্রথমে জাস্ট অপশনগুলো দেখবে, তারপরে উত্তরটা মিলিয়ে নেবে। একবার ভিডিওটা দেখা হয়ে গেল, তুমি কত পাচ্ছ, তারপরে দ্বিতীয়বার দেখবে, তোমার নিশ্চয়ই নাম্বারিং বাড়বে। এরকম করে 2-3বার দেখলে সমস্ত কোশ্চেনগুলো হয়ে যাবে। তো ঠিক আছে, এইভাবে আরও পরীক্ষা দেওয়ার জন্য এবং আরও পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।